আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিমান ব্লগ। আজকের ব্লগে আমরা আপনাদেরকে ইন্ডিগো এয়ারলাইন সম্পর্কে ধারণা দেব। তো এই ব্লগ শুরু করার আগে বলে রাখি আপনাদেরকে আমি প্রিভিয়াসে নিয়ে যাই আমি কীভাবে চেক ইন কমপ্লিট করে ভিতরে ঢুকছি। চলেন আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই, দেন আমরা ব্লগটা স্টার্ট করতেছি। আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটি আমরা করতে যাচ্ছি হলো যে ইন্ডিগো এয়ারলাইন্স নিয়ে। বর্তমানে আমি আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখান থেকে যাব দিল্লি, দিল্লি হয়ে আমি চলে যাব কাজাখস্তান আলমাটি। দিল্লি মিন হলো যে ইন্ডিয়ায়। আসার সময় অনেকে বলছে যে ইন্ডিয়াতে ঢুকতে প্রবলেম হবে, বিকজ বাংলাদেশের বর্তমান অবস্থা অথবা প্রেক্ষাপট অনুপাতে অনেকের মনে হয়তো একটু ভয় ছিল যে আসলে কি ইমিগ্রেশন অথবা কোনো কিছুতে ঝামেলা করবে কি না যদি ইন্ডিয়া ট্রানজিট হয়, বাট এমন কিছুই না। অ্যান্ড হলো যে আমাদের জার্নি খুব স্মুথলি হচ্ছে এবং আজকে আরও বেশি ভালো লাগতেছে এই কারণে যে ইমিগ্রেশন পুলিশের অফিসাররা স্ট্রাইক করছে, বেশি নেই 2-3 জন। হুটহাট যত দ্রুত মানে কোনো ঝামেলা ছাড়া মানুষকে ভিতরে ঢুকতে দিচ্ছে। কাজাখস্তানে যাচ্ছি, সেন্ট্রাল এশিয়াতে যেসব দেশে ভ্রমণ করছি এর আগে কিন্তু ওরা ভেরিফাই করার জন্য আলাদা একটা স্যার অথবা আলাদা একটা ইনচার্জের কাছে পাঠাতো, ভিসা এবং পাসপোর্টগুলো জাস্ট খুঁটিনাটিগুলো দেখতো, মানে আজেরে হয়রানি করতো, বাট বর্তমানে এটা নেই। তো বন্ধুরা, আজকে ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করতেছি স্পেসিফিক্যালি ইন্ডিগো এয়ারলাইন্স কেমন হয়ে থাকে এসব নিয়ে। ফুল ব্লগটি হবে যে আজকে এয়ারলাইন্স বেসিক। তো যাচ্ছি, দেখা যাক কী হয়। যদিও এটা বাজেট এয়ারলাইন্স, তারপর আমরা চেষ্টা করবো এয়ারলাইন সম্পর্কে ভালো কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ক্যামেরার ব্যাকে যাচ্ছি। এই হলো যে আমাদের ইন্ডিগো এয়ারলাইন্স বর্তমানে ওয়েটিংয়ে আছে আমাদের জন্য। সিকিউরিটি চেক ডান, ইমিগ্রেশন ডান, সব কিছু ডান। হয়তো আর আধা ঘন্টার ভিতরে সব কিছু ওকে হয়ে যাবে। আমাদেরকে বলতেছি ভিতরে যাওয়ার জন্য, আই থিঙ্ক ওকে। অ্যাক্টিভ ট্র্যাকটা করে নিলাম, যাই হোক। হ্যাঁ ইন্ডিগো, হ্যাঁ ডাকতেছে, আসেন। তো বন্ধুরা, আমি এসে মাত্র বসলাম, সবার শেষে সিকিউরিটি চেক করছি, বিকজ লাউঞ্জ এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি ভিতরে গেছিলাম। এখন আইসা মনে হয় 2 মিনিটে বসলাম না, জাস্ট ক্যামেরাটা ওপেন করলাম ব্যাগ থেকে বের করে, এমনিতে আমার হলো যে ডাকা শুরু হয়ে গেছে যে আপনার চলে যান, বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। টিকিটটা বের করতে হবে আমার। পাসপোর্ট বেরই করো, একটা প্রবলেম। আগে একটা ছিল, খুব ভালো ছিল, এখন হলো যে 2টা। ওয়েদার ঠিক আছে। এর আগে যখন আমি গেছিলাম হলো যে ইয়াতে উজবেকিস্তানে, তখন এত পরিমাণ ওয়েদার খারাপ ছিল রাতের বেলা। আমরা যখন উজবেকিস্তানের আকাশের দিকে যাচ্ছি ঠিক 1 ঘন্টা আগে প্রচুর পরিমাণে টার্বুলেন্স হওয়া শুরু হয়েছিল। ওই দিন আমি মারাত্মক লেভেলের ভয় পেয়েছি, আর জীবনে ইন্ডিগোতে আসবো না। কিন্তু যখনই টিকিট কাটতে বসি, প্রাইসটা যদি দেখি অনেকটাই সস্তা পড়ে ইন্ডিগো এয়ারলাইন্স। বিশেষ করে সেন্ট্রাল এশিয়াতে কোনো ডাইরেক্ট ফ্লাইট নেই, হয়তো আপনাকে দুবাই ট্রানজিট দিয়ে যেতে হবে, আর না হলে ইন্ডিয়া। এই 2টা ছাড়া কোনো ওয়েই কিন্তু নাই বাংলাদেশ থেকে যাওয়ার। আর আপনি যদি ইউএই থেকে ট্রানজিট দেন, সস্তা একটাই পাওয়া যায়, সেটা হলো যে এয়ার আরাবিয়া। ওদের সার্ভিসও তেমন ভালো না, বাট ওই টিকিটগুলো খুব জলদি সেল হয়ে যায়। আর অপশন থাকে আপনার কাছে ইন্ডিগো। ফ্লাই দুবাই যদি নেন 1,20,30 পড়বে, আর এইটাতে পড়তেছে হলো যে আপনার 78 থেকে 82,000 টাকা। যদিও আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে, যার কারণে আমি অনেক আগে কেটে রাখি, চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে দেখেন কত বড় সিরিয়াল। ফ্লাইটের ভিতরে গিয়ে কথা হচ্ছে, এতক্ষণ ভিডিও রেকর্ড করা নট পসিবল। বন্ধুরা, বিমানের ভিতরে আমি ঢুকে গেলাম, প্যাকেজ এখানে রেখে দেখি কি হয়। উইন্ডো সিট পেয়ে গেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিয়ামানিল্লাহ, আল্লাহ জানি যেন ভালো হয়। খুব ভয় লাগে। ইন্ডিগোতে এর আগে যে বিশাল প্রবলেমে পড়ছিলাম, ওইটা আমার এখনো মনে পড়ে উজবেকিস্তান যাওয়ার সময়। যাই হোক, লোকজন আসতেছে দেখুন, মাঝখান দিয়ে ফাঁকা, সামনে দাঁড়ায় রয়েছে। এটা হলো মিসম্যানেজমেন্ট বলে এটাকে। সেটা মিসম্যানেজমেন্ট কেন
আমি আপনাদেরকে বলি, সিট নাম্বার যত পিছনে থাকে তাদেরকে আগে দেওয়া উচিত। আগে দিলে কি হয় যে ওরা একবার পিছনে চলে যায়, দেন লোকগুলো ফুল ভিতরে ঢুকতে পারে। আমি আর একটু সহজ করে বলি, ধরেন 40টা টিকিট আছে, একটা টিকিটে 3টা সিট থাকে, মানে এক সাইডে আর কি। তো 1 থেকে 40, তখন 30 থেকে 40কে যদি পিছনে দেয়, তারপর যদি 20 থেকে 30কে দেয়, দেন হলো যে 10 থেকে 20, মানে এভাবে যদি লোকজনকে ঢোকায় তাহলে আর লোকজন দাঁড়াই দেখা লাগে না। কেন? তারা সামনে গিয়ে নিজেদের সিট বের করে এর ফাঁকে মাঝখানে থাকে। কিন্তু এখানে কি হয়েছে, উল্টাপাল্টা সবাই ঢুকতেছে। 1 থেকে 10 পর্যন্ত সামনে, মানে ওদের সিটগুলো ঠিক করতে ব্যাক রাখতে রাখতে ওদের টাইম নষ্ট হয়ে যাচ্ছে, ওয়েস্ট হয়ে যাচ্ছে। এই কারণে আমি বলতেছি এটা মিসম্যানেজমেন্ট। তবে বিমানের জগতে আমার কাছে সবচেয়ে ভালো লাগে ইমিরাতের ফ্লাইট ওখানে দাঁড়ানো। আমি আপনাদেরকে দেখাই। অসাধারণ ফ্লাইট ইমিরাতের। বন্ধুরা, বরাবর কারেক্ট টাইমে, মানে হলো যে 25-এ সেটা ছেড়ে দিচ্ছে। আমার লেন্সটা মনে হয় একটু ট্রাভেল করতেছে। ওকে, আই থিঙ্ক এখন ওকে। বরাবর হলো যে 4টা 25-এ ছাড়ার কথা, দেখেন টাইমিংয়ে কত পাংচুয়াল। 4টা 25-এ, মানে 25-এ ছাড়তেছে। এখন কথা হলো যে বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো না, ইমিগ্রেশনে লেট হয়েছে। আমি মনে করছি হলো যে ফ্লাইটটা হয়তো ডিলে হতে পারে, বাট নো, ফ্লাইট অল ওকে। অলরেডি বিমান সে তার গন্তব্যের জন্য রেডি হচ্ছে যাওয়ার জন্য। দেখেন, ওকে। নতুন ক্যামেরা দিয়ে ভিডিও করতে ভালোই লাগে, অ্যাক্টিভ ট্র্যাক মোড ওকে থাকে। তো ইন্ডিগো এয়ারলাইন্সের টাইমিংয়ের দিক দিয়ে যদি বলি, আমরা রেটিং দিই, তাহলে আমরা দিতে পারি হলো যে 5-এর ভিতর 5। বিকজ এর আগেও আমি ইন্ডিগো দিয়ে গেছিলাম উজবেকিস্তান, ইন্ডিগো দিয়ে আমি আরও গেছিলাম হলো যে আরও 2-একটা দেশ আমি গেছি। সেটা হলো যে সেন্ট্রাল এশিয়াতে যাওয়া হয়েছে আমার বিশেষ করে। ইন্ডিগো দিয়ে আমি একবার দুবাইও গেছিলাম। তো টাইমিংয়ের দিক দিয়ে তারা পাক্কা ওকে। বিকজ এখান থেকে আমার আবার 2 ঘন্টা, মানে আমি দিল্লিতে নামবো, দিল্লিতে মাত্র 2 ঘন্টা ট্রানজিট দিয়ে আমার নেক্সট ফ্লাইট। তো এখানে যদি লেট হয় ওই ফ্লাইট ধরা যাবে না, বিকজ অল্প সময় 2 ঘন্টাতে কিন্তু চেক ইন এবং হলো সিকিউরিটি চেকে কিন্তু প্রচুর টাইম চলে যায়। বাট এর 1 ঘন্টা আগে থেকে বোর্ডিং স্টার্ট হয়ে যায়। তো আমি মনে করছিলাম যে একটু লেট হবে, হয়তো ওখানে কোনো ফ্যাসিলিটি পেতে পারি যদি ফ্লাইট মিস করে, বাট এমনটা না। তো আমরা টাইমিংয়ের দিক দিয়ে কিন্তু ইন্ডিগোকে ভালো একটা রেটিং দিয়ে দিলাম। বিশেষ করে এই ব্লগটার কারণ হলো যে আমরা হলো যে এয়ারলাইন্সটা রিভিউ করব। এয়ারলাইন্স রিভিউ নিয়ে কিন্তু আমার দ্য ফ্লাইট ক্রিটিক্স নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সম্পূর্ণ আলাদা। বাংলাদেশের আই থিঙ্ক প্রথম ফ্লাইট নিয়ে, শুধু ফ্লাইট নিয়ে কিন্তু আলাদা একটা ইউটিউব চ্যানেল, যেখানে আমরা শুধু রিভিউ দেবো। আপনারা চাইলে কিন্তু ইউটিউব চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে আসতে পারবেন। ওখানে জাস্ট আমরা শুধু ফ্লাইট নিয়ে ভিডিও দেবো। ফ্লাইট রিলেটেড কোনো কোয়েশ্চন থাকলে আপনারা করবেন, ওখানে আমরা উল্টারও আনসার দেওয়ার চেষ্টা করবো। তো দেখা যাক নতুন এই যাত্রা কেমন হয়। বিমান ছাড়ুক, ছাড়ার পর দেখবো টার্বুলেন্স কেমন হয়। বিমান তো ছোটো থাকে, আর ইন্ডিগো বাজেট এয়ারলাইন্স, আর কি বলবো। নাও ওয়েটিং আছি, অ্যানাউন্স করে দিছে ফ্লাইট মোড করে বলতে সব কিছু ইলেকট্রনিক গ্যাজেট টেজেট। তো ক্যামেরাটা অফ করি। বন্ধুরা, বিমান চলতেছে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। টার্বুলেন্সের কথা যদি আপনাদেরকে বলি, মোটামুটি ছিল, এত আহামরি না। তবে ফ্লাইট অনুপাতে সার্ভিস অনেকটাই ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা। সেটা টয়লেটে গেছে কিছুক্ষণ আগে, ওইটাও ভালো, বাট একটু ছোটো। পরিষ্কারের দিক দিয়ে মাশাআল্লাহ কোনো কথাই নেই। দেন হলো যে যখন এখান থেকে কলিং বেলটা বাজানো হয়, বিশেষ করে আপনারা যদি প্রথমবার কেউ বিমানে ওঠেন, আপনাদেরকে একটা জিনিস দেখাই, জাস্ট লুক। এই জিনিসটাতে যখন আপনি টিপ দিবেন, হ্যাঁ, যখন আপনি এই জিনিসটাতে টিপ দিবেন, আপনাকে তখন অ্যাটেন্ড করার জন্য একজন চলে আসবে। ট্রাই করার জন্য আমি দিতে পারি, বাট ভিডিওর জন্য দিলে জিনিসটা কেমন দেখা যায়। তো যদি কাউকে আপনার টাকার প্রয়োজন, আপনি অবশ্যই উপরে দেখবেন মানুষের একটা চিহ্ন দেওয়া, ওটাতে ক্লিক করলে চলে আসবে। তো টার্বুলেন্স ওয়াজ গুড, টয়লেট পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা যদি এটার ওয়াশরুমের কথা বলি, আমরা আউট অফ 5 আমরা এটাকে দিতে পারি 3, বিকজ অনেক ছোট, এত কমফোর্ট না, বাট বাজেট এয়ারলাইন্সের ভিতরে ওকে আছে। 5-এর ভিতরে আমরা 3 স্টার দিতে পারি। পরিষ্কার দিক দিয়ে এটাকে আমরা দিতে পারি হলো যে 5-এর ভিতর 3.5। এবং আর একটু কম কেন দিই, বিকজ হলো যে এখানকার আমি যদি দেখাই পিছনে স্টিকারগুলো দেখেন সেদার বেদার হয়ে রয়েছে, ছিঁড়া বিড়া, বাট এমনিতে পরিষ্কার, গুড, নট ব্যাড। মাঝে মাঝে 1-2টা ময়লা হয়তো এদিক ওদিক দেখা যায়। যাক, আরেকটা কথা, ফুল ফ্লাইটই খালি এখানে, জাস্ট হাতে গোনা কয়েকজন লোক আছে। আমি যদি আপনাদেরকে দেখাই,
তো ফ্লাইটে তেমন লোক উঠে না, মানে লোক আসে না, বিকজ হলো যে বাংলাদেশের পরিস্থিতির কারণে কেউ হয়তো ইন্ডিগোর বিমানের টিকিট কাটতেছেন ট্রানজিট হয়ে যাবে, যে আসলে যেতে পারবে কি পারবে না এই হয়ে। যাই হোক, আমরা কী কী জিনিস রিভিউ করলাম ইন্ডিগোতে। প্রথমত আমরা টাইমিংয়ের দিক দিয়ে 5-এ 5 দেওয়া গেছে, বিকজ কারেক্ট টাইমে ছাড়ছি। পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা 3.5 দিলাম 5-এর ভিতর। দেন হলো যে আমরা টয়লেটের দিলাম 3, বিকজ এতটা কমফোর্ট জোন না। বাট আপনাকে মানায় নিতে হবে, যেহেতু এটা একটা বাজেট এয়ারলাইন্স। আমার কথা আসতে শোনা যাবে কিনা জানি না, শুনে গেলে আমি হয়তো বয়ে যাবো। বাকি সব কিছু এখন পর্যন্ত ওকে, টার্বুলেন্স তেমন একটা ছিল না। আই হোপ ঠিক টাইমের মতো পৌঁছাতে পারবো। আরেকটা জিনিস আপনাদেরকে রিভিউ করবো, সেটা হলো যে আমি এর আগেও দেখছি ইন্ডিগোর হলো যে আপনার কানেক্টিং ফ্লাইট থাকলে ওরা খুবই হেল্পফুল। লোকজন দাঁড়িয়ে থেকে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে, আপনাদেরকে হয়তো ওরা সিকিউরিটি জোন পর্যন্ত নিয়ে যায় ইন্ডিয়াতে গেলে। এটা আমি প্রায় জায়গায় দেখছি, বাট সেটা মালয়েশিয়া এয়ারলাইন্স, মালিন্ডিয়া এয়ারলাইন্স এগুলোতে কিন্তু পাওয়া যায় না। বিশেষ করে মালিন্ডিতে একবারই পাওয়া যায় না। তো এই এয়ারলাইন্সে কিন্তু এই জিনিসটা পাওয়া যাবে। তো আমারও যখন ল্যান্ডিং হবে তখন এই জিনিসটা নিয়ে আপনাদেরকে কথা বলবো, এক্সপিরিয়েন্সটা যদি ভালো লাগে ভালো, খারাপ লাগলে খারাপ। যেহেতু এটা কিন্তু যে প্রমোশনাল ভিডিও না যে আমাকে ভালো বলতে হবে, যেটা যেমন সেটা তেমনই আমি বলবো। কেমন লাগতেছে আজকের হলো যে ফ্লাইট ক্রিটিক চ্যানেলের ভিডিওটা, যদিও আপনারা অনেকে ফেসবুকে দেখবেন আমি জানি, বিকজ ফেসবুকে আমার অলমোস্ট 3.5 লাখের কাছাকাছি, 3,37,000 ফলোয়ার ভিডিওটা যখন বানাই। অলমোস্ট 3.5 লাখের কাছাকাছি ফলোয়ার। হয়তো ইউটিউব চ্যানেলটা নতুন, আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আপনাদের অনুভূতি জানাবেন, ভালো অথবা খারাপ। এবং ওই ইউটিউব চ্যানেলে শুধু আপনারা এয়ারলাইন্স নিয়ে ভিডিও দেখবেন। টার্বুলেন্সের কথা বলতে বলতে স্টার্ট হয়ে গেছে টার্বুলেন্স। বাহিরের ওয়েদার তেমন ভালো না, আমার কলিজা কামড় মারে টার্বুলেন্স দেখলাম। আপনাদেরকে দেখাই, বাহির দেখছেন কি পরিমাণের মেঘ কীভাবে করতেছে দেখেন। এটা তো বোঝা যায় না, গিম্বেল থাকার কারণে অনেক কিছু এখানে বোঝা যায় না। পানি খাওয়া দরকার, আমার গলা শুকিয়ে গেছে। দেখি এখানে টার্বুলেন্স চলতেছে কিন্তু এটা বোঝা যাচ্ছে না। এক্সকিউজ মি, ওয়াটার, পানি চাই। ইয়েস, ওকে। তো যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম, টার্বুলেন্স কিন্তু মোটামুটি হচ্ছে। আমি মনে করছি যে টার্বুলেন্স পাবো না, বাট আমি এখানে ভিডিও করতে পারবো না, আমি খুবই বলবে টার্বুলেন্সে। আমার একবার শিক্ষা হয়ে গেছে উজবেকিস্তানে, সেই পরিমাণ ভয়ানক লেভেলের ছিল। আচ্ছা যাই হোক, আমি ভিডিওটা অফ করি, পানি খেয়ে বিকজ বয় অলরেডি সংকেত দিয়ে দিছে। আমার বই আর ভিডিও করতে মন যেতেছে না, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, ক্যামেরাটা অফ না করে আপনাদেরকে এক্সপিরিয়েন্স দেখে টার্বুলেন্সে। সিট বেল্ট আমি টাইট করে বেঁধে নিছি। আমার সিট বেল্টটা আপনাদেরকে দেখাই, এই দেখেন সব কিছু ওকে। জয়স্টিকটা সেইটা বন্ধুরা, আমরা এখন ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। অলরেডি পাইলট ঘোষণা করে দিয়েছে যে আমরা উইদিন 10 মিনিট আমরা ল্যান্ডিং করব। বাট একটা মজার বিষয় কি জানেন, ল্যান্ডিং টাইমটাও ওকে ছিল এবং হলো যে ফ্লাইটটাও ওকে ছিল। মাঝে একটু টার্বুলেন্স ছিল, বাট আলহামদুলিল্লাহ সব কিছু না ওকে। তো আপনাদেরকে কিন্তু একটা জিনিস বলা হয় না, ফ্লাইট ডিটেলটা। ফ্লাইট নাম্বার হলো যে 6E1104 ইন্ডিগো, যেটা আমরা আজকে আপনাদের সামনে রিভিউ করতেছি। দেন হলো যে টাকাটাও দেরি, যে ফ্লাইটটা আমার সিট নাম্বার ছিল 17E, তো এ এবং ডি হলো যে আপনার এ এবং এফ হয়ে হলো যে জানালার পাশে, তাই আমি সিট দুটোটাই পেয়েছি জানালার পাশে। এখন হলো যে ল্যান্ডিং করবো, ল্যান্ডিং করে দেখবো যে ওদের সার্ভিসটা কেমন হয়ে থাকে, আমাদেরকে কানেক্টিং ফ্লাইটের জন্য ওরা কোনো লোক আসে কিনা, আমাদেরকে রিসিভ করে গেটগুলো দেখাই দেয় কিনা। বিকজ আপনি যখন কানেক্টিং ফ্লাইটে করে যান তখন একটা জিনিস বেশিরভাগ প্রবলেম হয় কি জানেন, যে আপনি গেট খুঁজে পান না। এখন কয় নাম্বার গেটে যাবো, কত নাম্বার টার্মিনাল, যেমন মালয়েশিয়াতে টার্মিনাল এ, বি, সি, অন্যান্য জায়গায় টার্মিনাল 1, টার্মিনাল 2 থাকে। যেমন দুবাইতে আছে, মেট্রো দিয়ে যাওয়া লাগে, টার্মিনাল চেঞ্জ করা লাগে। তো এইসব বিষয় কিন্তু নতুনদের জন্য খুবই একটা বিরক্তকর জিনিস হয়ে যায়, কারণ বই দেন হলো যে একটা আতঙ্ক কাজ করে প্রথমবার ফ্লাইটে আসলে। আপনাদের আশা করি এই কথাগুলো শুনে এবং এই ব্লগ দেখে কিছুটা না অনেকটা উপকারে আসবে এবং অনেকটাই আইডিয়া পাবে। তারপরেও যদি কোনো কোয়েশন থাকে ফ্লাইট রিলেটেড, তাও কমেন্ট করতে পারেন, কমেন্ট বক্সে আমরা রিপ্লাই দেবো।
দেখতেই থাকুন। আজকের ব্লগটা একটু লং হবে, আমি আমার ফুল জার্নি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি এই লং ব্লগটা আপনারা বোরিং হবেন না দেখে। বাইরের কিছু দৃশ্য দেখবেন, চলেন আপনাদেরকে দেখেন। বন্ধুরা, কানেক্টিং ফ্লাইটে এখন সেকেন্ড বিমানে উঠলাম। বিশ্বাস করবেন না, 1 ঘন্টা লেট। আর আমার হাতে সময় ছিল মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টার ভিতরে আমাকে কানেক্টিং ফ্লাইট ধরার জন্য যে তাড়াহুড়া করা লাগছে, সিরিয়াসলি এমন জানলে আমি আস্তে ধীরে আসতাম। আর ইমিগ্রেশনে এত পরিমাণের ভিড় বলার বাহিরে। ইমিগ্রেশন চেক ইন, সিকিউরিটি চেক ইনে, ইন্ডিয়ার সিকিউরিটি চেক ইনের অবস্থা খুবই বাজে। এর চেয়ে আমাদেরটা অনেক ভালো, বিকজ এত পরিমাণের সিরিয়াল, মানে মনে হয় 5-6টা বিমানের একসাথে ঢুকাই দিছে। আমাদের এখানে একটা জিনিস ভালো, গেট নাম্বার যে বিমানে যাবে ওখান থেকে সিকিউরিটি চেক হয়ে ভিতরে ঢুকাই দেয়। আই থিঙ্ক এটা বেস্ট, বিকজ আজকে প্রায় সিকিউরিটি চেক ইনে 1-1.5 ঘন্টা আমার ওয়েট করা লাগছে সিরিয়াল দিয়ে। তাও সামনে আগে ওদেরকে বলে যে আমার ফ্লাইট আছে 8:50, আমাকে একটু যেতে দেন। দেন ওরা আমাকে স্যাক্রিফাইস করে সামনে দিল, তাও 1.5 ঘন্টা লাগছে। চিন্তা করেন কী পরিমাণের ভিড়। যাই হোক, কানেক্টিং ফ্লাইটে উঠলাম, ডিলে। টাইমিংয়ের দিক দিয়ে খুব খুশি হয়েছিলাম, বাংলাদেশ থেকে ঠিক সময় ছাড়ছে, বাট ইন্ডিয়াতে এসে টাইমটা গোলমিল হয়ে গেছে। এখানে টাইমটা ঠিক মতো পাই নাই। এক হিসাবে ভালো হয়েছে, ওই 1 ঘন্টাতে আমি লেট হওয়াতে নাস্তা পানি সেরে নিছি, বিকজ টাইমটা একটু শর্ট হয়ে গেছিলো। ট্রানজিট সবসময় 3 ঘন্টার উপরে রাখা লাগে, আদারওয়াইজ প্রবলেমে পড়ে যাওয়া লাগে, বিকজ সিকিউরিটি চেক, দেন হলো যে আপনার বোর্ডিং, এগুলো অনেক সময় লেগে যায়। ওখানেও 1.5-2 ঘন্টার একটা টাইম আছে, তাই 3 ঘন্টার উপরে থাকা শ্রেয়। বাট 4.5 ঘন্টার উপরে গেলে এটা বিরক্তকর হয়ে যায়। কানেক্টিং ফ্লাইটে আসছে, মানুষজন যাচ্ছে, ভিডিও আপাতত না করি, দেখা হচ্ছে বিমান ওড়ার পর। বন্ধুরা, আমাদের রাত বাজে এখন হলো যে 10:30। মোটামুটি ক্লান্তই হয়ে গেছি, এখন একটা ঘুম দেব। ইন্ডিগো এয়ারলাইন্সের ব্লগ এখান থেকে সমাপ্তি করতে যাচ্ছি। ল্যান্ডিং হতে হতে রাত 12:30 কি 1টা বেজে যাবে। তো এত করে টায়ার্ড হয়ে যাবে, আর মানে কন্টিনিউ করা পসিবল না। অলরেডি মুখ দিয়ে কথা বের হচ্ছে না এখন, এত পরিমাণে টায়ার্ড। আমি কি বলবো আপনাদেরকে, যেটা মারাত্মক লেভেলের। এটা ঘুম দিয়ে দেখা হচ্ছে আগামীকাল আলমাটিতে আরও কিছু ব্লগ আসবে। সবাই পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবো। আশা করি আপনাদের সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ওয়ান মোর থিং, ব্লগটা শেষ করার আগে একটা কথা বলে রাখি, সেটা হলো যে কেউ যদি ট্রাভেল রিলেটেড যে কোনো কিছু জানতে চান, কারো যদি বিমানের টিকিট, হোটেল বুকিং, ভিসা প্রসেসিংয়ের কোনো কিছুতে হেল্প লাগে, বিটি ট্রাভেল মার্টের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। যে কোনো দেশের ভিসা প্রসেসিং সহ এয়ার টিকিট পাবেন। এটা আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।